বিজয়ের ৪৯ বছর উদযাপনে প্রথম প্রহরে আতশবাজি। ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, বিভ্রান্তি ছড়াচ্ছে একাত্তরের পরাজিত শক্তি, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দুই মন্ত্রীর দুই কথা। মুক্তিযুদ্ধমন্ত্রী বললেন বিরোধিতাকারীরা মতলববাজ, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আলোচনা করেই সিদ্ধান্ত। গ্রাহকদের তথ্য নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, গ্রামীণ ফোনকে আসামি করল পুলিশ। এক কর্মী ও প্রতারণা চক্রের নারী হোতা গ্রেপ্তার। এবং পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে বঙ্গবন্ধু কাপের ফাইনালে মিস করবেন ভক্তরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধা ভরে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে আতশবাজি আর ফানুস উড়িয়ে শুরু হয় উদযাপন। সারা দেশেই সাজ সাজ রব। অসাম্প্রদায়িক শক্তিকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন প্রজন্মের কণ্ঠে। বিজয়ের সূর্যোদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। আমরা তো আগ্রহ আছি বিজয় উদযাপনের মাধ্যমে, আমরা সেটাই চেষ্টা করেছি যাতে সবাই এটা জানতে পারে, সকল মৌলবাদ গোষ্ঠীপতির বার্তা এটা আমাদের উদযাপনটা। আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। আজকে আমাদের সব থেকে প্রিয় একটা দিন, বিজয় দিবস। আমরা বিজয়ভাবে বেঁচে থাকতে চাই। রাজধানী ঢাকার সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নানা রকমের বেসরকারি ভবন ঢাকা রয়েছে লাল সবুজের আলোয়। আলোকসজ্জা বিজয়ের উদযাপনকে আরো বেশি আনন্দের করে তুলেছে। পুরো শহরেই যেন সাজ সাজ রব। সুউচ্চ ভবন, রাস্তার ধার সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের দৃষ্টিনন্দন আলোকসজ্জা। জাতীয় সংসদ ভবন সহ সামনের অংশকে সাজানো হয়েছে বাংলাদেশের মানচিত্রের আলোকসজ্জায়। এছাড়াও হাইকোর্ট ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সাজানো হয়েছে আলোকসজ্জা। আমার অনেক ভালো লাগছে এখানে এসে লাইটিংটা দেখে। আমরাও চাই ভবিষ্যতে আমাদের মানুষ এবং আমাদের মন মানসিকতা উজ্জ্বল আলোয় আলোকিত হোক। এদিকে বিজয়ের উদযাপনে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। সূর্যোদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বাড়তি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি। এখানকার আয়োজন দেখে আমি মুগ্ধ। মানে এত চমৎকার করে সাজানো হয়েছে আলোকসজ্জা। শহীদদের প্রতি তাদেরকে স্মরণ রাখা আমাদের বাঞ্ছনীয় এবং এটা আমাদের কর্তব্য। ৪৯ বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি। সাদিয়া আফরিন, ঢাকা। একাত্তরের পরাজিত শক্তি মিথ্যা মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাজে অশান্তি সৃষ্টি তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি তৈরি করা এসব গোষ্ঠীকে হুঁশিয়ারি করে শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সমাজে কোনো বিভেদ বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন সরকার প্রধান। রাত পোহালেই বিজয় উৎসব, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির মুক্তিপ্রাপ্তির দিন। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে এক নতুন সন্ধিক্ষণে পা রাখবে ৫০ বছর বয়সী সার্বভৌম বাংলাদেশ। গৌরব জড়ানো এই বিজয় উৎসবের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে এলো বাঙালির ত্যাগের ইতিহাস, গণতান্ত্রিক যাত্রাপথ, আর্থসামাজিক বাস্তবতা সহ করোনা মহামারী পরিস্থিতি। আমি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সরকার প্রধান বলেন, প্রাণঘাতী ভাইরাসের ছোবল সত্ত্বেও এগিয়ে যাচ্ছে দেশ। এই বছরটি শুধু আমাদের জন্যই নয়, বিশ্ববাসীর জন্য এক মহা দুর্যোগময় বছর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে ২০২০ সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতির পিতা শুধু একজন খাঁটি মুসলমানই ছিলেন না, তিনি ধর্মীয় আচারাদি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র এই চারটি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নামা একদল মুসল্লিদের নিয়েও কথা বলেন শেখ হাসিনা। সাফ জানিয়ে দেন, ধর্ম নিয়ে সমাজে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না কাউকেই। আমার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে, অতীতে কোনো সরকারই তা করে নাই।
তথাপি 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে, সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। পরাজিত শক্তির দোসররা রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। অসাম্প্রদায়িক বাংলাদেশের চরিত্র কোনো মতেই যাতে ভুলুণ্ঠিত না হয় সেই কথা মাথায় রেখে তরুণ যুবশক্তিকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, মহামারী দূর হলে মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে সাড়ম্বরে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করব দেবাশিস ইনশাআল্লাহ। রায়, সময় সংবাদ, ঢাকা। ভাস্কর্য নিয়ে এবার দুই মন্ত্রী বললেন দুই কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন ভাস্কর্য বিরোধিতাকারীরা মতলববাজ, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আলেম ওলামাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার সংবিধান ও ধর্মীয় বিধিবিধান অনুসারেই চলবে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভাস্কর্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের। আবার রাজনৈতিক ব্যক্তিত্বের ভাস্কর্য নতুন কিছু নয়, অথচ ঢাকা মাওয়া রুটের শেষ মাথায় স্বাধীনতার স্থপতির ভাস্কর্যের নির্মাণ নিয়ে প্রশ্ন তোলে হেফাজতে ইসলাম সহ সমমনা কয়েকটি সংগঠন। শুরু হয় বিতর্ক। এ নিয়ে ক্রমেই ঘোলা হতে থাকে জল। মিছিল স্লোগানে প্রতিবাদ মুখর হয় আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এ নিয়ে সরকারের ভাবনা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল না। এবার দুই মন্ত্রী বললেন দুই কথা। সোমবার রাতে এ বিষয়ে বেফাকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি মন্ত্রী। তিনি বলেন, মুজিব মিনার নির্মাণ সহ 5 দফা প্রস্তাব দিয়েছেন তারা, যার মধ্যে রয়েছে মানব মূর্তি বাদে মহান ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে বিকল্প ব্যবস্থা করা, বিভিন্ন প্ল্যাটফর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও ওয়াজ মাহফিল ঘিরে অপপ্রচার রোধে ব্যবস্থা নেয়া। আলাপের সিদ্ধান্ত এরকমই। মন্ত্রী বলেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটি বড় পরিসরে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার প্রস্তাবও পাঠানো হবে। সরকার কখনোই নতজানু নীতি নিয়ে বিশ্বাস করেন না। ভাস্কর্য যেখানে যেভাবে আছে সেইভাবে থাকবে কি থাকবে না আমরা সবগুলো নিয়েই আলোচনা করছি। তারা দেখা করতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব দিব, একটা বড় পরিসরে আলাপ করব। আমরা সংবিধানের বাইরেও যাব না, আমরা কেউ ধর্মীয় সেন্টিমেন্টও আঘাত করতে চাই না। এদিকে ভাস্কর্য বিরোধীদের মতলববাজ আখ্যা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এরা মতলববাজ, এরা সবসময় ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়, ইসলামকে বিতর্কিত করে, জঙ্গিবাদ, মানুষ হত্যা করে ইসলাম কায়েম করবে। এদের এই মন গড়া ব্যাখ্যা, মন গড়া ইসলাম এই জাতি অতীতও বারবার প্রত্যাখ্যান করেছে। সরকারের মন্ত্রীরা ভিন্ন ভিন্ন কথা বললেও গেল শনিবার প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন, ৭১-এর জামায়াতের ভূমিকা এখন হেফাজত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, একটি সম্ভাবনার নাম। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকায় আনবে জাদুকরী পরিবর্তন। বলা হচ্ছে অন্তত ১.৫ থেকে ২% প্রবৃদ্ধি যোগ করবে বাংলাদেশের ঝুলিতে। পরিকল্পনা মন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার পরিকল্পনা আছে সরকারের। সেতু চালু হওয়ার আগেই পদ্মার ২ পার ঘিরে বিনিয়োগের পরিকল্পনা জরুরি বলে জানান অর্থনীতিবিদরা। সানবীর রুপলের রিপোর্ট। ৮০ বছর বয়সী পদ্মা পাড়ের আবুল মোল্লা জানেন না প্রবৃদ্ধির জটিল হিসাব নিকাশ। তবে যে পদ্মার ভাঙন দেখে বড় হয়েছেন, সেই পদ্মার উপরের একটি সেতু জীবন জীবিকা বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যাদের ভিটেমাটির উপর দিয়ে গড়ে উঠেছে সেতু, পরিবর্তন তাদেরকেও প্রশান্তি দেয়। আমার বসে আমি চিন্তা করি হবে করে হয়েছে ভালোই, রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে, জমির দাম বেড়ে যাবে, পাশাপাশি এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে। পদ্মা সেতু, পায়রা ও মোংলা বন্দর, রেল লাইন, বিমানবন্দর, মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল, এসব নিয়ে করা হচ্ছে মাস্টার প্ল্যান। উদ্দেশ্য অর্থনীতির গতিবৃদ্ধি, দক্ষিণে প্রবৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেয়া। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ বাংলায় যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে। আর ঢাকা পায়রা, ঢাকা খুলনা এগুলো ৪ লেন হতেই হবে। বিনিয়োগ বাণিজ্যে গতি আনতে সরকারের মহাপরিকল্পনায় পালে হাওয়া লেগেছে ব্যবসায়ীদের। পদ্মার ২ পারে বিনিয়োগ করতে প্রস্তুত তারা। অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব
ফেলবে আমাদের এই কমিউনিকেশন প্রজেক্টটা। বাংলাদেশ ইতিমধ্যে অ্যাবাউট রাফলি 3.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম আপডেট করার জন্য। বছরের পর বছর দক্ষিণের 21 জেলার মানুষের ঘন্টার পর ঘন্টা কাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায়, নষ্ট হয় কর্মঘণ্টা। তবে এখন সেতু ঘিরে যে স্বপ্নের জাল বুনেছেন দক্ষিণাঞ্চলবাসী, তার পূর্ণ সুফল পেতে প্রয়োজন কর্মমুখী পরিকল্পনা। পদ্মার দুপারের কথাই ভাবতে হবে এবং এই দুই পারকে ঘিরেই অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। ইতিমধ্যে কিন্তু কিছু পরিকল্পনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আছে, সেইগুলোর সাথে সমন্বয় করেই মাস্টার প্ল্যানটা করতে হবে। সব স্প্যান বসানো শেষে চলছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এখন যান চলাচলের ক্ষণ গণনা। কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা। এই নাম ছাপিয়ে হাজার বছরের পদ্মার দুই পার এক করে একটি সেতু আশীর্বাদ হয়ে এসেছে। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভকামনা বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দীর্ঘ 55 বছর পর চালু হবে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই রুট। 17 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 55 বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন। পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য 30টি এমটি র্যাক সহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত 7 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ ভিআইপি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী 17 ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের জিডিপি পরিমাণ বেড়ে যাবে। আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে, এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 80 কোটি টাকা। সময় সংবাদ, নীলফামারী। দেখছেন প্রবাসের সময়। গ্রাহকদের তথ্য নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে করা হতো ব্ল্যাকমেইল। এমন এক প্রতারণার ঘটনায় দেশের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণ ফোনকে 1 নম্বর আসামি করল পুলিশ। প্রতারক চক্রের নারী হোতাকে গ্রেফতারের পর রিমান্ডে বেরিয়ে আসে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার অনিকের নাম। তার কাছ থেকেই গ্রাহকের সংবেদনশীল তথ্য পেয়ে যাচ্ছিল প্রতারকরা। দেশের শীর্ষ বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণ ফোন লিমিটেড কোটি কোটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য তাদের হাতের মুঠোয় বেছে বেছে বিত্তবান গ্রাহকদের তথ্য পাচার করা হতো প্রতারক চক্রের কাছে। এরপর মোবাইলে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন, এক পর্যায়ে কথোপকথনের রেকর্ড সহ বিভিন্ন তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এভাবে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর করা মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয় প্রতারক চক্রের হোতা পারভিন আক্তারকে। তার কাছ থেকে জানা যায়, গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিসের তেজগাঁও অঞ্চলের ম্যানেজার রুবেল মাহমুদ অনিকের কাছ থেকেই গ্রাহকদের তথ্য জোগাড় করছিল প্রতারকরা। অনিককে গ্রেফতারের পর দায়ের করা মামলায় 1 নম্বর আসামি করা হয় গ্রামীণ ফোন লিমিটেড কোম্পানিকে। তথ্য সংরক্ষণ করতে ব্যর্থ হওয়ায় টেলিযোগাযোগ আইনে গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ। গ্রামীণ ফোনের চাকরি করে চাকরিরত অবস্থায় গ্রাহকের সিমে রেজিস্ট্রেশনের ব্যবহৃত তথ্যগুলি টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে, সে প্রমাণ আমাদের কাছে আছে এবং সেটা আছে বলেই আজকে মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, জড়িত থাকার প্রমাণ পেলে গ্রামীণ ফোনের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণ ফোন তার দায় এড়াতে পারে না। মামলা তদন্ত চলছে, আরও যদি কেউ আমাদেরকে অভিযোগ করে আমরা এর সাথে তদন্ত করব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। সাদিকুর রহমান, সময় সংবাদ। আবারও মহান বিজয় দিবস উদযাপনের খবর। বিজয় দিবসের প্রথম প্রহরে দেশের বিভিন্ন জেলায় ফুলেল শ্রদ্ধা স্মরণ করা হয় বীর শহীদদের। রাত 12টা 1 মিনিটে বিজয়ের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। এরপর শহীদ মিনারে ফুল দিয়ে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। করোনার কারণে সীমিত পরিসরে রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া মার্কেটে ৬০ দিনের মতো অভিযানে ভেঙে দেওয়া হয়েছে একটি ৫তলা ভবন। প্রায় অর্ধশত দোকানও উচ্ছেদ করা হয়েছে। এদিন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে তাপস বলছেন, প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের ৫ তলার ভবনটি। ৬ষ্ঠ দিনের অভিযান শুরু হয় বেলা ১২টায়। ঘণ্টাখানেক পর অভিযানে বাধা হয়ে দাঁড়ায় মূল সড়কের মোটা বৈদ্যুতিক তার। আধা ঘণ্টা অভিযান বন্ধ রেখে তার কেটে আবারও শুরু হয় উচ্ছেদ। দুপুর ১:৩০টায় পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র। এর আগে ধানমন্ডিতে অবৈধ তার অপসারণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুলবাড়িয়ার ৩ মার্কেটে ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে। আমাদের কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না, আমাদের কার্যক্রম ঢাকা শহরের সকল অবৈধ দখলের বিরুদ্ধে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদেরকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা আমরা নিব। দোকান মালিকরা মঙ্গলবারও দাবি করেন লাখ লাখ টাকা দিয়ে তারা এসব দোকান কিনেছেন, মিটিয়েছেন ভাড়াও। রোহিঙ্গার আমাদের থেকে অনেক ভালো আছে, কিন্তু আমরা রোহিঙ্গাও সে খারাপ হয়ে গেছি। ফকির তো থাললে ভিক্ষা করতে পারেন, আমরা থাললে ভিক্ষা করতে পারেন না। 2 কিস্তিতে টাকা দিছে। প্রথম কিস্তি 25 লাখ টাকা দিয়ে, পরে আপনার কমিটিরা পরে দিছে 10 লাখ, পরে সাইডকোনা আমলে আরও দিছে আপনার 12 লাখ দিয়ে, তারপরে আপনার সিটি কর্পোরেশন আমরা খাজনা দিচ্ছি। খাজনা দিয়ে আমি আপনার এটা 2 লাখ টাকার মতো খাজনা দিচ্ছি, আমার কাগজ সব আছে। অন্যদিকে বৈধ দোকান মালিকরা সাধুবাদ জানিয়েছেন এই অভিযানকে। বৈধ দোকানের সামনে তো অবৈধ দোকান একটা উঠে বসেছে, 2 সাইডে 2টা। আমার দোকানটা অন্ধকার বানাই ছেড়ে দিচ্ছে, এই জন্য আজকে বাড়া হয় নাই। আজকে এই মেয়র মহোদয় যে কাজটা করছে আমরা তাদের সাধুবাদ জানাই। এরই মধ্যে প্রায় 650 নকশাবর্ভিত দোকান উচ্ছেদ করা হয়েছে। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটের অবৈধ দোকানকে বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বিরুদ্ধে। শুধু ফুলবাড়িয়া 2 মার্কেট থেকেই 2018 সালে সাইদ খোকন 21 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছেন দোকান মালিক সমিতির সভাপতি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাবেক মেয়র সাইদ খোকন বলছেন তাকে হেয় করতেই সব ষড়যন্ত্র। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মার্কেট দোকান সমিতি বলছে, 2018 সালে দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের শেষ সময়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার 16টি মার্কেটে তালা ঝুলিয়ে দেন। তখন অবৈধ দোকানকে বৈধতা দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়। সাইদ খোকন ঠিক ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে প্রত্যেক দোকানকে একদম তালা মারা দিয়ে তালা বন্ধ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল, যদি টাকা না দেয় তারা তালা খুলতে দিবে না। মার্কেট কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন আমাদের থেকে টোটাল 16,50,000 করে টাকা নিয়েছে। শুধু ফুলবাড়িয়া মার্কেট 2 থেকে 21 কোটি টাকা তুলেছেন মালিক সমিতি। আর ওই টাকা সাইদ খোকনকে দেওয়ার জন্য জমা দেন ফুলবাড়িয়া মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর অ্যাকাউন্টে। আমরা 2 লাখ, 3 লাখ, 5 লাখ এভাবে টাকা নিয়ে আমরা ধরেন 300-350 দোকানের বানা কাটার জন্য প্রায় আমরা 21 কোটি 40 লক্ষ টাকা উত্তোলন করছি। দেলোয়ার হোসেন তার অ্যাকাউন্ট থেকে উত্তরা ব্যাংক ফুলবাড়িয়া শাখার মাধ্যমে সাইদ খোকনকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা গ্রহণ করেছেন সাইদ খোকন। প্রতিটি চেকই ছিল 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। চেকের মাধ্যমে সে এক এক সময় এক এক ধরনের কথা বইলা টইলা ব্ল্যাকমেলিং করে আমার থেকে চেক রাখছে, লোকজন দিয়ে আমার থেকে টাকা আদায় করে নিছে টোটাল 34 কোটি টাকা। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন সাইদ খোকন। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আমার দিকে বিভিন্ন রকমের অভিযোগ আনছে, যেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। এছাড়া ফুলবাড়িয়া 1 মার্কেট থেকে 8 কোটি টাকা, গুলিস্তান ট্রেড সেন্টার থেকে 24 কোটি 70 লাখ, ঢাকা ট্রেড সেন্টার থেকে 64 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইদ খোকনের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সেতু ভবন বিজিএমই এর মতো ঢাকা শহরের জন্য বিস্ফোরা বলে মন্তব্য করেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।
এই সেতু ভবনটা কে করলো? সবচেয়ে বড় একটা ক্ষতি করেছে ঢাকা শহরে এই সেতু ভবনটা করে। এই সেতু ভবন ইমিডিয়েটলি ঢাকা শহরের জন্য এখান থেকে স্থানান্তর করতেই হবে। পৃথিবীর কোথাও ইন্টার ডিস্ট্রিক্টের বাস কিন্তু যে শহরের মধ্যে ঢুকবে এটা কিন্তু নেই। সুতরাং এই প্ল্যানগুলা আমরা এখন একটা একটা করে হাতে আমরা নিয়েছি। আমরা হাত দিয়েছি ওয়াটার ট্রান্সপোর্টের ব্যাপারে। আমাদের বাস সার্ভিস একদিক দিয়ে হবে, এলিভেটেড একদিক দিয়ে হবে, অর্থাৎ ঢাকা শহরের যে ক্যাপাসিটিটাকে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সরকারের নানা উদ্যোগের ফলে দিন দিন বাড়ছে সাগরে মাছের উৎপাদন। জেলেদের হাঁকডাকে সরগরম কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। কিন্তু অবতরণ কেন্দ্রের অবকাঠামোগত সমস্যায় সুফল পাচ্ছেন না জেলে, শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। তাদের দাবি, পন্টুন, জেটি ও পানির সংকট এবং পর্যাপ্ত জায়গার অভাবে নষ্ট হচ্ছে মাছ। আর অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে ৬৫ দিন ও ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার কারণে দিন দিন বাড়ছে মাছের উৎপাদন। এতে গত কয়েক বছর ধরে সাগরের জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ সহ নানা ধরনের সামুদ্রিক মাছ, যা বিক্রি করার জন্য জেলেরা দ্রুত নিয়ে আসেন মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। কিন্তু মাছ ওঠানামায় একটি মাত্র জেটি থাকায় নানা সমস্যায় পড়তে হয় জেলেদের। এখানে যদি আরেকটা ব্রিজ হয় বা এরকম মাছ ওঠার আরেকটা ঘাট হয় তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়, জেলেদের জন্য। এখন এখানে জেটির সমস্যা, বরফ নিতে বহুত কষ্ট। শুধু জেটি সমস্যা নয়, একই সঙ্গে বিপুল পরিমাণ মাছ অবতরণ হলে রাখার স্থান থাকে না দুটি পল্টুনে। তার উপর জরাজীর্ণ পল্টুন, পানি সংকট ও পরিবহন সমস্যা তো রয়েছে। কোনো ধরনের মার্কেটটা পরিবর্তন না থাকায় দুঃখের বেশি আমরা রোডের মধ্যে মাছ রাখতে বাধ্য হয়েছি। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, অবতরণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নদী থেকে মাছ উঠানোর জন্য আমরা আরেকটি পন্টুন স্থাপন করার সিদ্ধান্ত আমাদের প্রক্রিয়াধীন আছে। সেটা আমরা স্থাপন করতে সক্ষম হলে তাহলে মৎস্যজীবীরা আরও সহজে নদী থেকে মাছ আমাদের অবতরণ শেডে নিয়ে আসতে সক্ষম হবে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে ১৯৬৫ সালে নির্মাণ করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। ১৯৯৯ সালে এর সংস্কার কাজ করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে ১০০ হতদরিদ্র জেলের হাতে নৌকা তুলে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। রাজশাহীর পদ্মার তীরে ৫০ জন জেলের হাতে নৌকা তুলে দেওয়া হয়। এ উদ্যোগে প্রান্তিক মানুষের স্বাবলম্বী হওয়ার আশা বিজিবি মহাপরিচালকের। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। পদ্মার বুকে নৌকার পালে বঙ্গবন্ধুর ছবি। জাতির জনকের জন্মশতবর্ষ স্মরণীয় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ জেলেদের হাতে তুলে দিল নৌকা। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বিজিবির টি বাঁধে ২৫টি নৌকা ৫০ জন জেলের হাতে তুলে দেওয়া হয়। পদ্মায় নিজের নৌকায় মাছ ধরার সুযোগে উচ্ছ্বসিত জেলেরা। নিজের নৌকায় মাছ মারি খাবার কোন তো ভাড়াটা লাগবে, তাহলে আমার অনেক সুবিধা পাইছি। সরকার দিয়েছে, তার জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই সুখী। নৌকাটা পাতে আপনার ডিঙ্গিতে না মাছ মারছিলাম, ডিঙ্গি বাদ দিয়ে এখন নৌকাটাতে মাছ মারতে পারবো, হাওয়া বাতাস হলে ওইটা হয়তো এখন মাছ মারবো আর খাবো ছেলে মেয়ে। এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হলে সীমান্তে অপরাধ এবং চোরাচালান হ্রাস পাবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক। সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করবে এবং স্বাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হওয়ার প্রেরণা যোগাবে। এই ২৫টি নৌকা শুধুমাত্র ২৫ জন জেলের জন্যই নয়, বরং ২৫টি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। পদ্মা ছাড়াও মেঘনা, যমুনা, ইছামতি সহ সারা দেশে হতদরিদ্র ১০০ জন মাঝিকে ১০০টি নৌকার পাল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পদ্মার ভাঙন, অন্যের নৌকা আর ঋণের সুদের বেড়াজাল, এই ৩ কারণে জেলেদের জীবনে কখনোই সচ্ছলতায় ফেরা হয় না। তাদের ভাগ্য পরিবর্তনে জেলেদের হাতে তুলে দেওয়া বিজিবির এই নৌকা কিছুটা হলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন পদ্মা পাড়ের এই জেলেরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, রাজশাহী। নিউ ইয়র্কের একটি হাসপাতালের নার্স সান্ড্রা লিন্ডস নিলেন করোনার প্রথম টিকা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনেশন কার্যক্রম। নিউ ইয়র্ক, লুইজিয়ানার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিনেশন সম্পন্ন হলে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে করোনার লাগাম টানা সম্ভব বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে অবশেষে আসলো সেই প্রতীক্ষিত দিন। নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডসে হলেন প্রথম ব্যক্তি যার দেহে প্রয়োগ করা হলো ফাইজার ও বায়োএনটেকের টিকা। এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সান্দ্রা। করোনা মহামারীতে সান্দ্রা সেবা দিয়েছেন অসংখ্য মুমূর্ষ রোগীর। এটি সত্যি অনেক আবেগের একটি অভিজ্ঞতা। সামনের সারির একজন কর্মী হিসেবে আমাদের অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর এখন অনেকটা নির্ভর লাগছে। আশা করি সামনের দিনগুলোতে সবাই এই ভ্যাকসিন পাবেন। এরপর নিউ ইয়র্কের আরেকটি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান এই টিকা গ্রহণ করেন। শুক্রবার ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছে গেছে ফাইজারের কয়েক লাখ ডোজ। সোমবার থেকেই শুরু হয়ে যায় ভ্যাকসিনের কার্যক্রম। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের টিকা গ্রহণের মধ্য দিয়ে লুইজিয়ানার মতো বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় কার্যক্রম। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন চিকিৎসকেরা। ৯৫% কার্যকারিতা পাওয়া ভ্যাকসিনটি নিরাপদ উল্লেখ করে অন্যদেরকেও এটি নিতে উদ্বুদ্ধ করেন এই চিকিৎসক। ভ্যাকসিনের কার্যক্রমের মাধ্যমে করোনায় আক্রান্তের দিক দিয়ে দিন দিন রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানার আশা করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চলতি মাসের শেষ দিকে করোনার ভ্যাকসিন পাচ্ছেন কাতারের স্থানীয় নাগরিক ও অভিবাসীরা। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর আব্দুল ওয়াহাব স্থানীয় গণমাধ্যমকে এটি নিশ্চিত করেন। টিকা দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও কাতারে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিন গড় আক্রান্তের হার ১০০ থেকে ১৫০। তবে ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির নাগরিকরা করোনার ভ্যাকসিন পাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর আব্দুল ওয়াহাব। স্থানীয় নাগরিকদের পাশাপাশি অভিবাসীরাও এই ভ্যাকসিন পাবেন, এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কাতার গভর্নমেন্ট অনেক সুন্দরভাবে এটার জন্য বন্দোবস্ত করেছেন। এই জায়গাতে যখন ৩ ধাপে নাকি এই করোনা ভ্যাকসিনগুলো দেওয়া হবে, কাতারিগো এবং বাংলাদেশের সব দেশের লোকে সমান অধিকার দেখতেছে। এদিকে ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা, জ্বর বা কাশি হলে আতঙ্কিত না হয়ে ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি এই চিকিৎসক। সব সর্দি কাশি সব করোনা না, এর জন্য আপনার যদি ঠান্ডা লাগে তাহলে হালকা গরম পানি দিয়ে গলগলা করবেন, তরল জাতীয় খানা খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খানা খাবেন, এবং যদি অতিরিক্ত পরিমাণ কফ হয়, শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। কাতারে আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে বয়স্ক, জটিল রোগে আক্রান্ত, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও করোনায় আক্রান্ত রোগীদের প্রাধান্য দেওয়া হবে। সময় সংবাদ, কাতার। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিনের লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সৌদি আরব। ভেঙে পড়া পর্যটন শিল্প চাঙ্গা করতে খুলে দেওয়া হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটছে দেশটি। এতে আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। জেদ্দা থেকে আলমামুন শিপনের রিপোর্ট। করোনা মহামারী শুরুর প্রথম দিকেই লকডাউনে যায় সৌদি আরব। বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। জারি করা হয় কারফিউ। সংক্রমণ কমায় স্বাভাবিকের পথে দেশটি। স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্র সহ সব ধরনের বিনোদন কেন্দ্র। দীর্ঘ ৯ মাস গৃহবন্দী থাকার পর স্বস্তি ফিরেছে জনমনে। মহামারীতে আমরা আমাদের যে মনোমালিন্যতা ছিল, আমাদের যে একটা ভয় আতঙ্কের মধ্যে ছিলাম, এই করোনা কম হওয়ার কারণে আজকে আমরা এই নৌকা ভ্রমণে আমরা বের হতে পেরেছি। জেদ্দা সাগরে অনেক আনন্দ করলাম, এনজয় করলাম। একটু প্রশান্তির জন্য পরিবার পরিজন নিয়ে লোহিত সাগরে ঢেউয়ের খেলায় মেতে উঠেছেন অনেকে। প্রবাসী বাংলাদেশিরাও কাজের ফাঁকে ছুটির দিনে প্রশান্তি খুঁজে নিতে ছুটে আসেন এমন ভ্রমণে। আলমামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। দেখছেন প্রবাসী সময়। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-20 কাপে তার দল ফাইনালে উঠলেও খেলতে পারছেন না সাকিব। এতে ভক্তরা খানিকটা হতাশ। তবে তাদের প্রত্যাশা সাকিব না থাকলেও ফাইনালে তার দল ঠিকই জিতবে শিরোপা।
এ যেন বিনা মেঘে বজ্রপাত। জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে, কিন্তু খেলতে পারবেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের শ্বশুর অসুস্থ, তাই হঠাৎ করেই পরিবারের পাশে থাকতে সাকিব চলে গেলেন মার্কিন মুলুকে। সাকিবকে নিয়ে কত অপেক্ষা ছিল ভক্তদের। 1 বছরের নির্বাসন শেষে বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সাকিব আল হাসান। ভক্ত সতীর্থরাও তাকে স্বাগত জানান হাসি মুখে। বঙ্গবন্ধু টি-20 কাপে সাকিবকে নিয়ে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী, তবে চলমান টি-20 আসরে দেখা যায়নি তার সেরাটা। টুর্নামেন্টে 9 ম্যাচ খেলেছেন সাকিব, 12 গড় ও 120 স্ট্রাইক রেটে 110 রান এসেছে তার ব্যাট থেকে। বল হাতে মিতব্যয়ী হলেও উইকেট নিয়েছেন মোট 6টি। তবে সাকিব আভাস দিচ্ছিলেন ফর্মে ফেরার। কোয়ালিফায়ার ম্যাচে জ্বলে ওঠেন সাকিব। ব্যাট হাতে 15 বলে 28 রান আর বোলিংয়ে এসে নেন মোসাদ্দেকের উইকেট। তাই ফাইনালের মতো বড় ম্যাচের আগে তার হুট করে দেশের বাইরে যাওয়াটা ধাক্কাই তার দলের জন্য। সাকিবের চলে যাওয়ায় হতাশ তার ভক্তরাও। সাকিব থাকলে ভালো হতো, ওর অভিজ্ঞতা অনেক কাজে দিত। আমরা খুব করে চাইছিলাম সে ফাইনাল ম্যাচে জ্বলে উঠবে। চট্টগ্রামের মতো দলের বিপক্ষে অবশ্যই সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডারকে অবশ্যই খুলনা মিস করবে। সাকিব আল হাসান হয়তো এই আসরে খুব ভালো খেলতে পারেননি, তবে ফাইনালে যদি সাকিব আল হাসান থাকতেন তবে খুলনা খুবই উপকৃত হতো, কারণ সাকিব আল হাসানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুলনা হয়তো ভালো কিছু করতে পারত। সাকিব কবে দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, সিরিজের এখনো প্রায় 1 মাস বাকি। সব ঠিক থাকলে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই পাওয়া যাবে সাকিবকে। সাজিদ মুস্তাহিদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের ক্ষেতে রবি শস্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা ও নৌকা এঁকেছেন বঙ্গবন্ধু প্রেমিক কৃষক আব্দুল কাদির। কৃষক কাদিরের ভালোবাসার জমিনে লাল শাক ও সরিষার চারাগুলো দিনে দিনে বড় হচ্ছে, আর সাথে স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠছে বঙ্গবন্ধুর অবয়ব। প্রতিদিন শত শত মানুষ আসেন তার শৈল্পিক এই কৃষি দেখতে। সায়মা আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু, স্বাধীনতা, নৌকা ও প্রকৃতি একই সূত্রে গাঁথা। অপরূপ প্রকৃতির লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধ এঁকেছেন ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা থেকেই ফসলের এমন শিল্পকর্ম বলে জানালেন কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুকে এতই ভালোবাসি, আর এই ভালোবাসাটা আমি যেহেতু কৃষক মানুষ, আমি তো আর মঞ্চে উঠিয়ে গিয়ে এই ভালোবাসার কথাটা বলতে পারি না। আমার ভালোবাসার প্রকাশটা আমি ওই থেকে মানুষ আসছেন। কৃষির শৈল্পিক বুনন দেখে বিমোহিত দর্শনার্থীরা। বঙ্গবন্ধুর ছবি সরিষা গাছ দিয়ে লাল শাক দিয়ে যে তৈরি করছে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। সুন্দরতা বললাম শেষই করতাম না। কৃষক মানুষ, এই খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে, ওনার মাধ্যমে এটার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। কৃষক আব্দুল কাদিরের এ ধরনের নান্দনিক ও সৃষ্টিশীল কাজে সবসময় সহায়তা করা হবে বলে জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর কৃষি কর্মকর্তা জানালেন বঙ্গবন্ধুর কৃষি পদকের জন্য আব্দুল কাদিরের নাম প্রস্তাব করা হবে। সামনের দিনগুলিতে যে কোনো প্রণোদনা এবং সরকারি বরাদ্দ আমরা কিন্তু এই কৃষককে তার যে অনবদ্য শিল্পকর্ম এটাকে আমরা উৎসাহিত করব। সামনে বছরের বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য তার নামের প্রস্তাবনা করব। প্রযুক্তি দিয়ে, উপকরণ সহায়তা দিয়ে আমরা তার পাশে থাকব। গত বছরও এমন শৈল্পিক কৃষির মাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৪৯ বছর উদযাপনে প্রথম প্রহরে আতশবাজি। ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, বিভ্রান্তি ছড়াচ্ছে ৭১-এর পরাজিত শক্তি, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ২ মন্ত্রীর ২ কথা। মুক্তিযুদ্ধ মন্ত্রী বললেন বিরোধিতাকারীরা মতলববাজ, আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আলোচনা করে এই সিদ্ধান্ত। এবং পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে বঙ্গবন্ধু কাপের ফাইনালে মিস করবেন ভক্তরা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।